হ্যালো টিচার্স, আজকে আমরা আলোচনা করব সোশিয়ালাইজেশন সম্পর্কে। এই টপিকটি আপনাদের সিডিপি তেও রয়েছে। তবে এই টপিক থেকে আমাদের ভাষার ক্লাসে অনেকবার প্রশ্ন এসেছে। তো আজকে আমরা এই টপিকটি সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব এবং এই টপিকটি আলোচনা করার পর আমরা কিছু পিওয়াইকিউ দেখবো, অর্থাৎ এই টপিক থেকে বিভিন্ন বছরে যেগুলো প্রশ্ন এসেছিল সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি। সামাজিকীকরণ বা সোশিয়ালাইজেশন মানে কি? সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ সমাজের রীতিনীতি, মূল্যবোধ, আচরণ, ভাষা ও সংস্কৃতি শেখে এবং সমাজের অংশ হিসাবে নিজেকে গড়ে তোলে। সহজ ভাষায় এটি হলো সমাজের নিয়মকানুন ও জীবনযাপনের পদ্ধতি শেখার প্রক্রিয়া। অর্থাৎ একটি শিশু যখন জন্মগ্রহণ করে তারপরে সে ধীরে ধীরে তার মাতৃভাষা অর্জন করতে থাকে এবং তার মাতৃভাষার মাধ্যমে তার পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে কথার আদান প্রদান করতে থাকে। গড়ের নিয়ম কানুন সে শিখতে থাকে। গড়ে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বা কোনো কিছুর যদি প্রয়োজন হয় তাহলে কিভাবে চাইতে হয়, এগুলো ধীরে ধীরে শিখতে থাকে। তারপর তার বন্ধু বান্ধবদের সাথে মিলামেশা করে তাদের সাথে চলাফেরার মাধ্যমে বিভিন্ন জিনিস সে শিখে, খেলাধুলা করে খেলাধুলার নিয়মগুলা শিখে। তারপরে সে স্কুলে যায়, তো স্কুলে যাওয়ার পরে স্কুলের যেগুলো নিয়ম রয়েছে সেগুলা শিখে বা সমাজে চলাফেরা করে। সমাজের বিভিন্ন মানুষদের সাথে চলাফেরা করার সাথে সাথে সে বিভিন্ন ধরনের নিয়ম শিখে ফেলে বা সমাজের বিভিন্ন ধরনের রীতিনীতি যেগুলো রয়েছে, মূল্যবোধ রয়েছে, এগুলো সম্পর্কে সে শিখে ফেলে বা তার ভাষারও বিকাশ হয়। এই সবগুলোকেই আমরা সোশিয়ালাইজেশন বলি। ঠিক আছে, অর্থাৎ সমাজে চলাফেরার জন্য যেগুলো আমাদের কার্যকলাপ শিখতে হয় বা যেগুলো কার্যকলাপের মাধ্যমে আমরা সমাজে চলাফেরা করি, মানুষের সাথে কথার আদান প্রদান করি বা সমাজের যেগুলো রীতিনীতি আছে সেগুলা যে আমরা শিখি, সেই শিক্ষাকেই আমরা বলি যে সোশিয়ালাইজেশন। এবং সমাজের অংশ হিসাবে নিজেকে গড়ে তোলে। অর্থাৎ একটি শিশু যখন সমাজে চলাফেরা করবে তখন সমাজের নিয়ম কানুন, রীতিনীতি, আচার আচরণ এই সবগুলা শিখবে। এই সবগুলা শেখার মাধ্যমে সে নিজেকে সমাজের একটি অংশ হিসাবে গড়ে তুলতে পারে। ঠিক আছে, সমাজের নিয়মকানুন ও জীবনযাপনের পদ্ধতি শেখার একটি প্রক্রিয়া। শিশুর ভাষা শেখা। একটি শিশু জন্মের সময় কোনো ভাষা জানে না। পরিবার, মা বাবা, ভাই বোনের কথা শুনে এবং তাদের সাথে যোগাযোগ করে সে ধীরে ধীরে ভাষা শেখে। এটি সামাজিককরণের একটি অংশ। আমরা দেখেছি যে ভাষা শেখা যেটা রয়েছে সেটি হলো একটি সামাজিককরণের একটি অংশ। স্কুলের আচরণ। শিশু যখন স্কুলে যায় তখন সে শেখে কিভাবে শিক্ষকের সাথে কথা বলতে হয়, বন্ধুদের সাথে কিভাবে কথা বলতে হয়, খেলাধুলা কিভাবে করতে হয়, শৃঙ্খলা কিভাবে বজায় রাখতে হয়, এই সবগুলা সে শিখে। সেটি হলো এক ধরনের সামাজিকরণ। অর্থাৎ সে যখন পরিবারে থাকলো তো পরিবারের নিয়ম কানুন যেগুলো রয়েছে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বা কোনো কিছু আমরা যদি চাই তাহলে কিভাবে চাইতে হবে, সেইগুলো শিশু শিখে। তো সেইগুলো শেখার মাধ্যমে তার সামাজিককরণ হয় এবং স্কুলে যাওয়ার মাধ্যমে যে সে স্কুলের ডিসিপ্লিন, খেলাধুলার নিয়ম, বিভিন্ন জিনিসগুলো সে শিখে, সেটি হলো তার জন্য একটি সামাজিকরণের অংশ। তারপরে পেশাগত জীবনের রীতিনীতি, যেমন একজন চাকরিজীবী প্রথমে অফিসে গেল, সেখানে গিয়ে বসের সাথে বা কর্মীদের সাথে কিভাবে কথা বলবে, কিভাবে তাদের সাথে আচরণ ব্যবহার করবে, সেগুলা সে শিখে। তো সেটিও তার জন্য এক ধরনের সোশিয়ালাইজেশন। এবং সামাজিক রীতিনীতি মেনে চলা, অর্থাৎ সমাজেও বিভিন্ন ধরনের নিয়ম কানুন রয়েছে, আচার আচরণ রয়েছে, সেগুলো আমাদেরকে শিখতে হয় এবং সেগুলো আমাদের এক ধরনের সোশিয়ালাইজেশন। যেমন বাঙালিরা বড়দেরকে আপনি বলে সম্বোধন করে। তো আমরা জানি যে সমাজে বিভিন্ন লোকেদের সাথে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের শব্দগুলো ব্যবহার করতে হয়। বাঙালি মহিলারা শাড়ি পরিধান করে। অর্থাৎ সামাজিকীকরণ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান একটি শিক্ষা প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি সমাজের সংশ্লিষ্ট জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ অর্জন করে এবং সমাজের সাথে খাপ খাইয়ে নেয়। তারপরে আমরা দেখব সামাজিকীকরণ নিয়ে চিন্তাবিদরা যে থিওরিগুলি দিয়েছেন সেগুলির মধ্য থেকে দু তিনটি থিওরি দেখব। তো দেখুন, অ্যারিস্টটল, C.H. কুলি এবং জর্জ হারবার্ট মিড এই তিনজনই সামাজিকরণের তাত্ত্বিক ভিত্তি প্রদান করেছেন। তারা শুধু সংজ্ঞা দেননি, বরং কিভাবে সামাজিকরণ হয়, ব্যক্তি আত্মধারণা কিভাবে গঠিত হয় তার গভীর ও বিস্তৃত তত্ত্ব দিয়েছেন। তাদের ধারণাগুলো মূলত দার্শনিক ও সমাজবিজ্ঞানের তত্ত্ব হিসেবে স্বীকৃত। তো প্রথম থিওরিটি হলো অ্যারিস্টটলের দেওয়া থিওরি। তিনি বলেন মানুষ একটি সামাজিক প্রাণী। ম্যান ইজ বাই নেচার এ সোশিয়াল অ্যানিমেল। অর্থাৎ আমরা যেহেতু সমাজে বসবাস করি তাই জন্য বলা হয়েছে যে মানুষ একটি সামাজিক প্রাণী। অর্থাৎ মানুষের জন্মগত প্রবৃত্তি হলো সমাজে বসবাস করা ও সামাজিক সম্পর্ক গড়ে তোলা। সামাজিকরণ ছাড়া মানুষের পূর্ণতা পায় না। অর্থাৎ আমরা যদি সমাজের বিভিন্ন নিয়ম কানুন, আচার আচরণ এগুলো যদি না জানি তাহলে আমরা সমাজে বেঁচে থাকতেই পারবো না। অর্থাৎ সমাজের মানুষের সাথে আমরা চলাফেরাই করতে পারবো না। এজন্য বলা হয়েছে যে সামাজিকরণ ছাড়া মানুষের পূর্ণতাই পায় না। তিনি তার রাজনীতি, পলিটিক্স গ্রন্থে এই ধারণাটি দিয়েছেন। তারপরে চার্লস হার্টেন কুলি তিনি একটি থিওরি দিয়েছেন। তার থিওরিটির নাম হলো লুকিং গ্লাস। তিনি বলেন আই এম নট হোয়াট আই থিঙ্ক আই এম। তিনি বলেন যে আমি সেটা নয় যা আমি নিজেকে নিয়ে নিজে ভাবি। এন্ড আই এম নট হোয়াট ইউ থিঙ্ক আই এম, এবং আমি সেটাও নয় যা তুমি আমাকে নিয়ে ভাবো। আই এম হোয়াট আই থিঙ্ক ইউ থিঙ্ক আই এম, বরং আমি সেটা যা আমি ভাবি তুমি আমাকে নিয়ে ভাবো। এটি একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমি একটু সহজ করে বলে দিচ্ছি। যেমন মনে করুন এখানে একজন ব্যক্তি এবং এখানে একজন ব্যক্তি, মনে করুন ইনি হলেন কুলি। তো তিনি বলছেন যে আমি সেটা নয় যা আমি নিজেকে নিয়ে আমি নিজে ভাবি, এবং আমি সেটাও নয় যা তুমি আমাকে নিয়ে ভাবো, সেটাও আমি নয়।
বরং তিনি বলছেন যে আমি সেটা, যা আমি ভাবি তুমি আমাকে নিয়ে ভাবো, সেটাই আমি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে এরপরে বাংলা লেখা রয়েছে, সেটি দেখে নিলেই আপনারা বুঝে নিতে পারবেন। আমি যা ভাবি আমি তাই নয়, এবং তুমি যা ভাবো আমি তাও নয়, আমি তাই যা আমি ভাবি তুমি আমার সম্পর্কে ভাবো। ঠিক আছে, এই প্রক্রিয়াটি 3টি ধাপে হয়। আমরা অন্যের চোখে নিজের প্রতিচ্ছবি কল্পনা করি, অর্থাৎ আমরা এইভাবে ভাবি যে অন্য ব্যক্তি আমাকে নিয়ে কি ভাবছে বলে আমি যেটি ভাবছি সেটি হলাম আমি। ঠিক আছে, তারপরে মিড যে থিওরি দিয়েছেন সেই থিওরিটির নাম হলো আই এন্ড মি। আসলে এই থিওরিগুলা থেকে বিশেষ কোনো প্রশ্ন আসে না, শুধু আপনারা এই থিওরিগুলার নাম মনে রাখবেন। ঠিক আছে, এবং আমি এই পিডিএফটি যখন গ্রুপে দিয়ে দেবো তখন সেখান থেকে আপনারা ডিটেলস ভাবে চাইলেও পড়ে নিতে পারেন। তো সমাজীকরণের প্রকারভেদ, টাইপস অফ সোশিয়ালাইজেশন। সামাজিকীকরণ সারা জীবন ধরে চলে এবং জীবনকালের বিভিন্ন পর্যায় ও প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এটিকে কয়েক ভাগে ভাগ করা হয়। প্রধানত 2 ভাগে আমরা ভাগ করতে পারি সমাজীকরণকে, প্রাইমারি সোশিয়ালাইজেশন এবং সেকেন্ডারি সোশিয়ালাইজেশন। প্রাইমারি সোশিয়ালাইজেশন হলো শৈশবে পরিবারের মাধ্যমে যে সামাজিকরণ শুরু হয় সেটি আমাদের প্রাথমিক সামাজিকরণ। এটি জীবনের ভিত্তি গড়ে দেয়, অর্থাৎ পরিবারে যেগুলো আমরা শিখে নেই, আচার আচরণ চলাফেরা, এগুলো আমাদের পরবর্তী জীবনে অনেকটা প্রভাব ফেলে। তো এই সোশিয়ালাইজেশন আমাদেরকে কে শেখায়? পরিবার, মা বাবা, ভাই বোন, অতি কাছের আত্মীয় বা বন্ধু বান্ধবেরা। কি শিখায়? ভাষা, প্রাথমিক নৈতিকতা, ভালো মন্দ বোধ, আবেগ নিয়ন্ত্রণ, পরিচয়ের ভিত্তি। তো আমরা জানি যে পরিবার থেকে আমরা ভাষা শিখি, প্রাথমিক যে নৈতিকতা রয়েছে, ভালো কোনটি খারাপ কোনটি সেগুলো আমরা পরিবার থেকে শিখি, এবং আবেগ নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় সেগুলো আমরা পরিবার থেকে শিখি, এবং পরিচয়ের ভিত্তি যেমন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, এগুলো কিন্তু আমরা পরিবার থেকেই প্রথমে শিখে নিই। এক্সাম্পল দেখুন, শিশু মায়ের কাছ থেকে মাতৃভাষা শিখে এবং বাবা মা শেখান। বড়দের সালাম দিতে হয়, সত্য বলতে হয়, ভাই বোনেদের সাথে ভাগ করে খেলতে হয়, তো সেগুলো আমরা পরিবার থেকে শিখি। তারপরে সেকেন্ডারি সোশিয়ালাইজেশন। শৈশবের পর সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেসব নতুন ভূমিকা, নিয়ম ও জ্ঞান শেখা হয়, অর্থাৎ স্কুলে যাওয়ার পর বা সমাজে যাওয়ার পর বা বিভিন্ন প্রতিষ্ঠানে, খেলার মাঠে, লাইব্রেরিতে যাওয়ার পর আমাদের যে সমাজীকরণ হয়ে থাকে, সেই সমাজীকরণকে আমরা বলি যে সেকেন্ডারি সোশিয়ালাইজেশন। এটি কে শেখায়? স্কুল, কলেজ, কর্মক্ষেত্র, বন্ধুগোষ্ঠী, মিডিয়া, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি। কি শেখায়? প্রাতিষ্ঠানিক নিয়ম শেখায়, পেশাদার দক্ষতা, সমাজের বিস্তৃত মূল্যবোধ, বিশেষ ভূমিকা যেমন শিক্ষার্থীর, ডাক্তার, নাগরিক ইত্যাদির ভূমিকা শেখায় এই সমাজ, মিডিয়া ইত্যাদি। এক্সাম্পল দেখুন, স্কুলে শেখে ইউনিফর্ম পড়তে হয়, সময় মতো ক্লাসে যেতে হয়, প্রতিযোগিতায় অংশ নিতে হয়। অফিসে শিখে বসের সাথে কিভাবে কথা বলতে হয়, রিপোর্ট জমা দিতে হয়, টিম হিসেবে কাজ করতে হয়। তারপরে সোশিয়ালাইজেশনের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকারগুলি। অ্যান্টিসিপেটরি সোশিয়ালাইজেশন, ভবিষ্যতে কোনো ভূমিকা বা সামাজিক মর্যাদা পাওয়ার আশায় এখন থেকেই তার জন্য নিজেকে প্রস্তুত করা। যেমন মনে করো একটি শিশু ক্রিকেটার হতে চায়, তো তার জীবনের প্রাথমিক সময় থেকেই সে বিরাট কোহলি বা অন্য যারা ক্রিকেটার রয়েছেন তাদের যে ফ্যাশন রয়েছে, তাদের যে আচার আচরণ রয়েছে, কথাবার্তা রয়েছে, সেগুলা অনুসরণ করতে শুরু করে। তো এটিকে আমরা বলি যে অ্যান্টিসিপেটরি সোশিয়ালাইজেশন। যেমন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ইঞ্জিনিয়ারদের মতো চিন্তা আচরণ করা শুরু করে জীবনের প্রথম দিক থেকেই। একজন ব্যক্তি বিদেশে যাওয়ার আগে সেই দেশের ভাষা, সংস্কৃতি ইত্যাদি শিখে। তারপরে রিসোশিয়ালাইজেশন। রিসোশিয়ালাইজেশন বলতে আমরা বুঝতে পারছি যে আবার সামাজিকরণ করা হবে। যেমন একটি শিশু বড় হওয়ার পর কোনো একটি সৈন্য দলে সে যদি যুক্ত হয়, তাহলে সেখানে যাওয়ার পর তাকে আবার নতুন করে সামাজিককরণ করানো হয়। যেমন শিশু ১ম এ শিখেছিল যে মা-বাবা সবার আগে। কিন্তু যখন সৈন্য দলে যোগ দেবে তখন সে শুনবে যে দেশ সবার আগে। এক্সাম্পল দেখুন, সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে নতুন সৈনিকদের ব্যক্তিগত অভ্যাস ভেঙে শৃঙ্খলা শেখানো। জেলে বন্দির আচরণ সংশোধনের জন্য প্রশিক্ষণ দেওয়া। আচ্ছা, যখন একটি ব্যক্তি যখন কোনো একটি ক্রাইম করে যখন জেলে যায়, তখন তাকে যে সংশোধন করার জন্য যেগুলা জিনিস শেখানো হয়, যেগুলা কার্যকলাপ করানো হয়, সেগুলাকেও আমরা বলতে পারি যে রিসোশিয়ালাইজেশন। কারণ যে সে আগে যেগুলা সামাজিকরণ পেয়েছিল, সেগুলাকে আমরা চেঞ্জ করে আবার নতুন করে আবার নতুন, নতুন জিনিস শিখাই। তো সেগুলাকে বলা হয় রিসোশিয়ালাইজেশন। তারপর বিকাশমূলক সামাজিকীকরণ। জীবনের প্রতিটি নতুন ধাপে যেমন কৈশোর, বিবাহ, পেশা, বিদ্যা বয়স, প্রয়োজনীয় নতুন দায়িত্ব ও দক্ষতা শেখা। শিশুবেলা আমাদের এক ধরনের সমাজীকরণ হয়, যুবক যখন হই তখন আলাদাভাবে আমাদের সমাজীকরণ হয়, এবং বৃদ্ধ হওয়ার পর আমাদের খাবারের টাইম, আমরা কখন ঘুমাবো, আমাদের শরীর কিভাবে মেইনটেইন রাখবো, বিভিন্ন ধরনের আবার নতুন করে সোশ্যালাইজেশন আমাদের করতে হয়। ঠিক আছে? তো সেই কথাই বলা হয়েছে যে ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন, অর্থাৎ প্রতিটা স্টেজে আলাদা, আলাদা সামাজিকীকরণের সিস্টেম রয়েছে। এক্সাম্পল দেখুন, ১ম এ সন্তান জন্ম নেওয়ার পর মা-বাবা হিসেবে দায়িত্ব শেখা। চাকরি থেকে অবসর নেওয়ার পর নতুন দৈনন্দিন রুটিন বা সামাজিক ভূমিকা শেখা। তারপরে জেন্ডার সোশিয়ালাইজেশন। সমাজে শিশুকাল থেকে কিভাবে ছেলে ও মেয়ে হওয়া উচিত তার নির্দিষ্ট আচরণ, পোশাক ও ভূমিকা শেখায়। এক্সাম্পল, ছেলেরা গাড়ি নিয়ে খেলা করে,
মেয়েরা পুতুল নিয়ে খেলা করে, ছেলেরা কাঁদে না, মেয়েরা রান্না করে। তো এইভাবে বিভিন্ন সমাজে ছেলে মেয়ের আলাদা আলাদা কাজ বা আলাদা আলাদা দায়িত্ব যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে অনেক সময় বলে থাকেন। তো এটি হলো জেন্ডার সোশিয়ালাইজেশন। তারপরে সামাজিকীকরণের এজেন্ট, এজেন্ট অফ সোশিয়ালাইজেশন। সামাজিকীকরণের এজেন্ট হলো সেই ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠান যাদের মাধ্যমে একজন ব্যক্তির সমাজের নিয়ম, মূল্যবোধ ও আচরণ শিখে। অর্থাৎ এজেন্ট বলতে আমরা বুঝতে পারছি যে ব্রোকার, অর্থাৎ যে জিনিসের মাধ্যমে বা যে ব্যক্তির মাধ্যমে বা যার মাধ্যমে আমরা সোশিয়ালাইজেশন শিখি বা সোশিয়ালাইজেশন আমাদের হয়ে থাকে তাদেরকে আমরা এজেন্ট অফ সোশিয়ালাইজেশন বলি। তো প্রধান এজেন্টগুলি হলো ফ্যামিলি, প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ট। কি শেখায়? ভাষা, প্রাথমিক নৈতিকতা, ভালো-মন্দ, আবেগের প্রকাশ, লিঙ্গ ভূমিকা, ধর্মীয় সাংস্কৃতিক মূল্যবোধ ইত্যাদি শেখায় আমাদের ফ্যামিলি। এক্সাম্পল, শিশু পরিবার থেকেই শেখে বড়দের সম্মান করা, সত্য বলা, ভাই বোনেদের সাথে ভাগ করে খাওয়া। আচ্ছা, এটি হলো প্রাইমারি সোশিয়ালাইজেশন। তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, এডুকেশনাল ইনস্টিটিউট, প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক শিক্ষার প্রধান কেন্দ্র। কি শেখায়? আনুষ্ঠানিক জ্ঞান, পড়ালেখা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, প্রতিযোগিতা, সহযোগিতা, জাতীয়তাবাদ, সামাজিক দায়িত্ব ইত্যাদি শেখায়। তারপর পিয়ার গ্রুপ, বয়স, আগ্রহ, মর্যাদার দিক থেকে কাছাকাছি মানুষের দল বা বন্ধু, সহপাঠী। তারা সমতা, সহমর্মিতা, ফ্যাশন, সামাজিক দক্ষতা, স্বাধীন চিন্তা ইত্যাদি তারা শেখায় আমাদেরকে। তো তারাও এক ধরনের এজেন্ট। তারপর মাস মিডিয়া, আধুনিক সময়ে অত্যন্ত শক্তিশালী এজেন্ট। কি শেখায়? সংস্কৃতি, রুচি, রাজনৈতিক মতাদর্শ, ভোগাবাদ, বিশ্বের ঘটনা সম্পর্কে ধারণা দেয়, সেলিব্রিটিদের সংস্কৃতি যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিয়ে থাকে। বিভিন্ন ধরনের নৈতিকতা নিয়েও আমরা সেখানে দেখতে পাই। তো সেটি হলো আমাদের জন্য একটি এজেন্ট, অর্থাৎ সোশিয়ালাইজেশনের একটি গুরুত্বপূর্ণ এজেন্ট হলো মাস মিডিয়া। তারপরে রিলিজিয়াস ইনস্টিটিউশন, আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধের উৎস। এখান থেকে আমরা কি শিখি? ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান, পূজা প্রার্থনার পদ্ধতি, নৈতিকতা, ভালো মন্দের চূড়ান্ত মানদণ্ড ইত্যাদি আমরা শিখতে পারি। তো এই যে রিলিজিয়াস ইনস্টিটিউশন হলো একটি গুরুত্বপূর্ণ এজেন্ট সোশিয়ালাইজেশনের। ঠিক আছে? তারপরে ওয়ার্ক প্লেস, প্রাপ্তবয়স্ক জীবনের প্রধান সামাজিকীকরণের একটি স্থান। কি শেখায়? পেশাদারিত্ব, দায়িত্ব, অফিস রাজনীতি, সংগঠনের সংস্কৃতি, অর্থ উপার্জন, ব্যয়ের নিয়ম, বিভিন্ন জিনিস আমরা সেখান থেকে শিখতে পারি। তো সেটি হলো একটি গুরুত্বপূর্ণ এজেন্ট। তারপর স্টেট বা গভর্নমেন্ট, কারণ আমরা জানি যে গভর্নমেন্টের বিভিন্ন রোল রয়েছে যেগুলো আমরা পালন করতে হয়। তো স্টেট এবং গভর্নমেন্ট আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এজেন্ট। আইন ও নাগরিকদের দায়িত্ব শেখায়। নাগরিকত্ব, আইনের প্রতি শ্রদ্ধা, কর দেওয়ার গুরুত্ব, ভোট দান, জাতীয় ঐক্য ও নিরাপত্তা বোধ ইত্যাদি আমাদেরকে শেখায় এই স্টেট বা গভর্নমেন্ট। তারপর ক্যারেক্টারিস্টিক্স অফ সোশিয়ালাইজেশন, সোশিয়ালাইজেশনের যেগুলা বৈশিষ্ট্য রয়েছে এগুলা থেকেও বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা জানি যে সোশিয়ালাইজেশন সারা জীবন ধরে চলতে থাকে, কখনো থেমে থাকে না। এজন্য তার প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হলো সোশিয়ালাইজেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সামাজিকীকরণ কখনোই থেমে থাকে না, এটি জন্ম থেকে শুরু হয় মৃত্যু পর্যন্ত একটানা চলতে থাকে। যখন আমরা মনে করি শেখা শেষ, তখন নতুন পরিস্থিতিতে নতুন কিছু আমাদেরকে শিখতে হয়। তারপর ইট ইজ এ লাইফ লং প্রসেস, এটি আজীবন চলমান প্রক্রিয়া, অর্থাৎ সারা জীবন এটি চলতে থাকে। তারপরে ইট ইজ এ ডাইনামিক প্রসেস, এটি পরিবর্তনশীল। সামাজিকীকরণের বিষয়বস্তু ও পদ্ধতি স্থির নয়। সময়, প্রযুক্তি, সংস্কৃতি ও সমাজের পরিবর্তনের সাথে সাথে কি শেখানো হয় এবং কিভাবে শেখানো হয় সেটা বদলে যায়। যেমন মনে করো, আগের সময়ে আমরা জানতাম যে এইভাবে যদি কাউকে দেখানো হয় তাহলে আমরা ভাবতাম যে চ্যালেঞ্জ করা হচ্ছে, কিন্তু বর্তমান সময়ে এইভাবে যদি কেউ দেখায় তাহলে সেটাকে মনে করা হয় যে লাইক দেওয়া হচ্ছে, সাপোর্ট করা হচ্ছে। তো এটি হলো সামাজিকরণের একটি পরিবর্তনের উদাহরণ। ঠিক আছে? আমরা জানি যে বিভিন্ন সময় সামাজিকরণের বিভিন্ন নিয়ম নীতি, রুল রেগুলেশন যেগুলো আছে সেগুলো পরিবর্তন হতে থাকে। এর জন্য বলা হয়েছে যে ইট ইজ এ ডাইনামিক প্রসেস। উদাহরণ দেখুন, আগের দিনে শিশুরা পরিবারের বড়দের থেকে মুখে মুখে ইতিহাস ও নৈতিক গল্প শুনতো, কিন্তু বর্তমান সময়ে শিশুরা এখন ইন্টারনেট, ইউটিউব ও শিক্ষামূলক অ্যাপ থেকে নতুন জ্ঞান শিখছে। সোশ্যালাইজেশন টেক প্লেস ফর্মালি অ্যান্ড ইনফর্মালি, আমরা জানি যে আমাদের সামাজিকীকরণ স্কুল, কলেজ, ইনস্টিটিউশনের মাধ্যমে হয়ে থাকে এবং নর্মাল পরিবেশ থেকেও আমরা বিভিন্ন ধরনের সামাজিকরণের রুল, নিয়ম নীতি শিখে ফেলি। ঠিক আছে? যেমন বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে আমরা এক ধরনের সামাজিকতা শিখি, আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে গিয়ে আমরা অন্য ধরনের সামাজিক নিয়ম নীতি আমরা শিখে ফেলি, বা স্কুলে যাওয়ার পর আমরা যে শৃঙ্খলা, ডিসিপ্লিন এগুলো আমরা শিখি। এজন্য বলা হয়েছে যে সোশ্যালাইজেশন টেক প্লেস ফর্মালি অ্যান্ড ইনফর্মালি। ফর্মালি বলতে যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনের মাধ্যমে আমাদের যেগুলা সামাজিকীকরণ হয়ে থাকে, এবং ইনফর্মালি বলতে আমাদের সাধারণ পরিবেশ থেকে যেগুলা নিয়ম নীতি, রুল রেগুলেশন আমরা শিখে থাকি। এক্সাম্পল দেখুন, স্কুলে ক্লাসে বসে পাঠ্য বই পড়া, অফিসের প্রশিক্ষণ, কর্মশালায় যোগ দেওয়া, ড্রাইভিং স্কুলে গাড়ি চালানো শেখা। এবং ইনফর্মাল হলো পরিবারের খাবারের টেবিলে আলাপ আলোচনায় সমাজের মূল্যবোধ শিখা, বন্ধুদের সাথে আড্ডায় গান, সিনেমার রুচি তৈরি হওয়া, পাড়ার দোকানের সাথে কথা বলে দরদাম করা শেখা। তো এগুলো আমাদের এক ধরনের সোশ্যালাইজেশন। তারপরে ইট ইজ ফ্লেক্সিবল অ্যান্ড চেঞ্জেবল, এটি নমনীয় ও পরিবর্তনশীল, অর্থাৎ এটিকে সহজে পরিবর্তন করা যায়। যেমন একজন ব্যক্তি গ্রামে বড় হয়ে শিখেছে যে মহিলাদের নির্দিষ্ট পোশাক পরা উচিত, কিন্তু শহরে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে
নতুন বন্ধুদের প্রভাবে তার এই ধারণার পরিবর্তন হতে পারে। সে নতুন পোশাক রীতিনীতি গ্রহণ করতে পারে। এই যে একটু আগে বলেছিলাম ইট ইজ ডাইনামিক, এটি পরিবর্তনশীল। তো এটি এখানে বলা হয়েছে যে এটি চেঞ্জেবল, আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে? তারপরে সামাজিকরণের আরো দুটি প্রকার, অ্যাক্টিভ সোশিয়ালাইজেশন এবং প্যাসিভ সোশিয়ালাইজেশন। অ্যাক্টিভ সোশিয়ালাইজেশন যেখানে আমরা নিজেরাই অ্যাক্টিভ থাকি সোশিয়ালাইজেশন হওয়ার সময়, এবং প্যাসিভ সোশিয়ালাইজেশন যেখানে আমরা অ্যাক্টিভ থাকি না। তো অ্যাক্টিভ সোশিয়ালাইজেশন হলো সক্রিয় সামাজিকীকরণ। এখানে ব্যক্তি সচেতনভাবে ও সক্রিয়ভাবে সামাজিক জ্ঞান, মূল্যবোধ ও আচরণ শেখার জন্য উদ্যোগ নেয়। ব্যক্তির নিজস্ব ইচ্ছা, আগ্রহ সক্রিয় অংশগ্রহণে থাকে। ব্যক্তির সচেতন প্রচেষ্টা, ব্যক্তি নিজেই শিখতে আগ্রহী বা জিজ্ঞাসা মন দিয়ে অংশগ্রহণ করে। যেমন স্কুলে যাওয়ার পর আপনি বিভিন্ন ধরনের নিয়ম শৃঙ্খলা শিখতে চাইলেন, তো সেখানে আপনি অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভ ভাবে সেখানে আপনার সোশিয়ালাইজেশন হবে। প্রয়োজন বা লক্ষ্য ভিত্তিক, ভবিষ্যতে কোনো লক্ষ্য যেমন চাকরি, বিদেশে যাওয়া পূরণের জন্য সক্রিয়ভাবে শেখা। আমরা অন্য দেশে যাওয়ার জন্য অন্য দেশের নিয়ম কানুন আমরা মোবাইল থেকে বা যেকোনো জায়গা থেকে আমরা পড়ে থাকি। তো সেখান থেকে আমরা যে সোশ্যালাইজেশন শিখি সেটি আমাদের জন্য অ্যাক্টিভ সোশ্যালাইজেশন হয়ে যায়। কারণ আমরা নিজেরা অ্যাক্টিভ থেকে সেগুলো আমরা শিখেছি। নিজস্ব অনুসন্ধান, বই পড়া, প্রশ্ন করা, অনুকরণ করা, প্রশিক্ষণ নেওয়া, এইসবগুলো অ্যাক্টিভ সোশ্যালাইজেশন। কারণ আমরা যখন বই পড়বো তখন আমরা অ্যাক্টিভ থাকবো, প্রশ্ন করলেও আমরা অ্যাক্টিভ থাকবো, অনুকরণ করলেও আমরা নিজেরাই অ্যাক্টিভ থাকি, প্রশিক্ষণ নেওয়া, আমরা যখন ট্রেনিং নিই সেখানেও আমরা অ্যাক্টিভ থাকি। ঠিক আছে? এক্সাম্পল দেখুন, একজন ক্রীড়াবিদ সফল হওয়ার জন্য নিজে থেকে কঠোর অনুশীলন করা, অর্থাৎ সেখানে যে সে প্র্যাকটিস করবে খেলাধুলার জন্য সেটি তার অ্যাক্টিভ সোশ্যালাইজেশন হবে। অর্থাৎ সেখানে গিয়ে যে নিয়ম নীতি, রুল রেগুলেশন, শৃঙ্খলা সে শিখবে, সেটি সে অ্যাক্টিভ ভাবে শিখবে। সেজন্য বলা হয় সেটিকে অ্যাক্টিভ সোশ্যালাইজেশন। তারপরে প্যাসিভ সোশিয়ালাইজেশন, নিষ্ক্রিয় অবচেতন সামাজিকীকরণ। অর্থাৎ এখানে আমরা অ্যাক্টিভ থাকি না, প্যাসিভ ভাবেই আমাদের সামাজিকীকরণ হয়ে যায়। যেমন আমরা যদি কখনো কোনো পাবলিক হসপিটালে যাই, তাহলে সেখানে গিয়ে দেখবো যে প্রত্যেক ব্যক্তিরা তাদের নিজস্ব কাজ করানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছে, কেউ লাইন ভাঙছে না। বা হসপিটালে যাওয়ার পর দেখি আমরা কোনো হাল্লা চিৎকার কেউ করছে না, নিজের ধৈর্যকে কন্ট্রোল করে রাখছে। তো সেইগুলা আমি দেখার পর আমরা নিজে থেকেই বুঝতে পারি যে হসপিটালের নিয়ম এইগুলা। তো আমরা প্যাসিভ ভাবেই এখান থেকে শিখে ফেলি। অর্থাৎ আমাকে কেউ শেখায়নি যে এখানে লাইনে দাঁড়াতে হবে বা ধৈর্য ধরতে হবে হসপিটালে আসার পর। এগুলো আমাকে কেউ শেখায়নি। আমি নিজে থেকে দেখে দেখেই শিখে ফেলেছি। তো সেটা আমার জন্য প্যাসিভ সোশিয়ালাইজেশন। সেখানে আমি অ্যাক্টিভ ছিলাম না। ঠিক আছে? অবচেতন শেখা, ব্যক্তি না চাইলেও বা বুঝতে না পারলেও তার চারিপাশের পরিবেশ, লোকজন ও প্রতিষ্ঠান তাকে প্রভাবিত করে ফেলে। পরিবেশগত প্রভাব, যেমন পরিবার, গণমাধ্যম, সমাজের সাধারণ আচরণের মধ্য দিয়ে অটোমেটিক ভাবে শেখা। আমরা পরিবারের সাথে চলাফেরা করি, সমাজে বিভিন্ন জায়গায় আমরা যাই, বিভিন্ন অনুষ্ঠানে যাই। তো সেখানে গিয়ে আমরা অ্যাক্টিভ থাকি না, বরং আমরা সেখানে গিয়ে হয়তো আমরা অন্য কোনো কাজে লিপ্ত থাকি। কিন্তু সেখানে বিভিন্ন লোকেরা বিভিন্ন ধরনের আচরণ করে থাকে। তো সেইগুলা দেখে দেখে আমরা অটোমেটিক্যালি শিখে ফেলি। তো সেটি আমাদের জন্য প্যাসিভ সোশ্যালাইজেশন। ঠিক আছে? এক্সাম্পল দেখুন, একটি শিশু পরিবারের কোনো নির্দিষ্ট শিক্ষা ছাড়াই শুধু দেখে দেখে মাতৃভাষা রপ্ত করে। টিভিতে বিজ্ঞাপন দেখে শিশু বিভিন্ন বস্তুর নাম শিখে ফেলে, যদিও সে তা শেখার চেষ্টা করেনি। সমাজে প্রচলিত রীতিনীতি, যেমন বড়দের সালাম দেওয়া, দেখে দেখেই শিশু আয়ত্ত করে ফেলে। তাকে কেউ শেখায়নি, অর্থাৎ সে একইভাবে সেটি শিখেনি, দেখে দেখেই সে শিখে ফেলেছে। তো সেটিকে আমরা বলি যে প্যাসিভ সোশ্যালাইজেশন। তারপরে আচ্ছা, এখানে আমরা দেখবো যে আমাদের কোন কোন জায়গায় প্যাসিভ সোশ্যালাইজেশন হয়ে থাকে, কারণ এগুলা থেকে অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো প্রথমটি দেখুন, পাবলিক লাইব্রেরি। কিভাবে প্যাসিভ সোশ্যালাইজেশন ঘটে? আপনি লাইব্রেরিতে গিয়ে দেখেন যে সবাই চুপচাপ পড়ছে, মোবাইল ব্যবহার করছে না, বই নিয়ম অনুযায়ী রাখছে। আপনি কোনো রুল বুক পড়েননি, কিন্তু শুধু দেখে দেখেই শিখে যান যে লাইব্রেরিতে এই নিয়মগুলি মানতে হয়। এটি পরোক্ষ পর্যবেক্ষণ, ইনডিরেক্ট অবজারভেশনের মাধ্যমে শেখা। অর্থাৎ এখানে আমরা অ্যাক্টিভ থাকি না, আমরা প্যাসিভ ভাবে থাকি। যেমন এখানে আমরা দেখলাম যে একটি লাইব্রেরিতে যখন আমরা যাই, তখন আমরা দেখি যে বিভিন্ন লোকেরা বসে বসে শুধু বই পড়ছে, কেউ কারো সাথে জোরে জোরে কথা বলছে না বা মোবাইল তারা চালাচ্ছে না। তো সেখান থেকে আমি নিজে থেকেই বুঝলাম যে আমি কারোর সাথে কথা বলবো না বা আমি নিজের মোবাইলটি ব্যবহার করবো না, এবং বইগুলা নিয়ে আমি মনে মনে আমি পড়বো। তো সেই জিনিসটা আমরা প্যাসিভ ভাবে শিখে নিয়েছি, আমাকে কেউ শিখায়নি, আমি দেখে দেখেই শিখে ফেলেছি। তো সেটাকে আমরা বলি যে প্যাসিভ সোশ্যালাইজেশন। এবং প্যাসিভ সোশ্যালাইজেশন ঘটে যে বিভিন্ন জায়গাগুলিতে, সেই জায়গাগুলির মধ্য থেকে একটি ইম্পর্টেন্ট জায়গা হলো পাবলিক লাইব্রেরি। তারপরে হসপিটাল। হসপিটাল সম্পর্কে আমি বলে দিয়েছি কিভাবে প্যাসিভ সোশ্যালাইজেশন ঘটে। হাসপাতালের পরিবেশ আপনাকে শেখায় কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, কাউকে বিরক্ত না করা, সিরিয়াল মেনে অপেক্ষা করা। আপনি সচেতনভাবে হাসপাতালের নিয়মের কোনো কোর্স করেননি, কিন্তু পরিবেশের চাপ ও অন্যদের আচরণ দেখে স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই সেগুলা শিখে যান। এক্সাম্পল, কেউ জোরে কথা বললে অন্যরা তাকায়। এই সামাজিক নিয়ন্ত্রণ, সোশিয়াল কন্ট্রোল দেখে আপনি শিখে নেন যে আপনি যদি জোরে কোনো সাউন্ড করেন তাহলে আপনার দিকে তাকাবে, অর্থাৎ সেটি খারাপ জিনিস। অর্থাৎ আপনি এখান থেকে অটোমেটিক্যালি শিখে ফেললেন যে সেখানে সাউন্ড করতে হয় না। ঠিক আছে? তারপর প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড হলো একটি ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমাদের প্যাসিভ সোশ্যালাইজেশন হয়। শিশুরা এখানে দলগত খেলা, শেয়ার করা, প্রতিযোগিতা এবং ন্যায্য আচরণ শেখে শুধু খেলাধুলার মাধ্যমে। তাদেরকে কেউ সরাসরি শিক্ষা দেয়নি, কিন্তু অন্যের সাথে ইন্টারেকশনের মাধ্যমে দিয়ে সামাজিক নিয়মগুলো শিখে ফেলে।
উদাহরণ, ফুটবল খেলায় কেউ ফাউল করলে অন্যরা প্রতিবাদ করে। এটা দেখে শিশু বুঝে নেয় ফাউল করা উচিত নয়। তো এখানে সে অ্যাক্টিভ ছিল না, কিন্তু সে দেখলো যে কেউ ফাউল করেছে এবং লোকেরা প্রতিবাদ করছে, তো সে বুঝতে পারলো যে এটি ঠিক নয়। এই যে জিনিসটা সে অটোমেটিক্যালি শিখে ফেললো, সে প্যাসিভ ভাবে শিখে নিল, সেখানে সে অ্যাক্টিভ ছিল না। ঠিক আছে? তারপরে মিডিয়া, গণমাধ্যম। আপনি যখন টিভি, নাটক দেখেন বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন, তখন অবচেতনভাবে ফ্যাশন, রাজনৈতিক মতামত, সামাজিক সমস্যা সম্পর্কে ধারণা গড়ে ওঠে। কারণ আমরা মোবাইল যখন ব্যবহার করি, তখন বিভিন্ন ভিডিও দেখি। তো সেই ভিডিওগুলো থেকে আমরা বিভিন্ন জিনিস অটোমেটিক্যালি শিখে ফেলি। তো সেখান থেকেও আমাদের সোশ্যালাইজেশন হয়ে থাকে। তো এটি হলো আরেকটি সোশ্যালাইজেশনের জায়গা। তারপরে এখন আমরা কিছু বিগত বৎসরগুলিতে আসা প্রশ্ন দেখব। তো প্রথম প্রশ্নটি দেখুন, মিলি ৬ বছর বয়সী একটি মেয়ে। তার জিনিস যেমন ক্লুডো, বই, ওয়ার্কশিট, রং ইত্যাদি কারো সঙ্গে ভাগ করে না। তার শিক্ষক মিলিকে নিয়ে কোনো যৌথ কার্যক্রম পরিকল্পনা করতে অসুবিধা অনুভব করেন। আপনি মিলির শিক্ষক হিসাবে কি করবেন? এটি সিটের 2023 এসেছিল। তো মিলি নামক একটি মেয়ে, তার বিভিন্ন ধরনের যেগুলা জিনিস রয়েছে, সেগুলা জিনিস তার অন্যান্য সঙ্গী সাথীদের সাথে ভাগ করতে চায় না। তার শিক্ষক মিলিকে নিয়ে কোনো যৌথ কার্যক্রম, দলগত কোনো কাজ করার পরিকল্পনা করতে গিয়ে তিনি অসুবিধা অনুভব করেন। কারণ যেহেতু সে তার নিজের জিনিস অন্য কারো সাথে ভাগ করে না। তো আপনি একজন মিলির শিক্ষক হিসাবে আপনি কি করতে পারেন? সেই জিনিসটাই বলা হয়েছে। তো প্রথম অপশনটি হলো, মিলিকে পরামর্শ দেবেন যাতে সে তার জিনিসটা অন্যদের সঙ্গে ভাগ করে। অন্যান্য শিক্ষার্থীদের পরামর্শ দেবেন যাতে তারা মিলির মালিকানা সুলভ আচরণের সঙ্গে মানিয়ে নেয়। এটা কখনোই হতে পারে না যে মিলির বিভিন্ন বস্তু রয়েছে, সেই বস্তুগুলা তার নিজের হিসাবে তাদেরকে মেনে নিতে হবে। তো সেটা হয় না, কারণ দলগত কাজ করানোর চেষ্টাই তো আমাদের একটি উদ্দেশ্য। তার আচরণ নিয়ে আলোচনা করার জন্য তার মা বাবাকে স্কুলে ডাকবেন। এই ধরনের অপশন আমরা বারবার দেখি, যে প্রিন্সিপালকে ইনফরমেশন দেওয়া বা প্রিন্সিপালের কাছে নালিশ করা বা তার মা বাবাকে জানানো বা মা বাবার কাছে নালিশ করা, এই ধরনের অপশন থাকলেই আপনারা কেটে দিবেন। কারণ আপনি শিক্ষক কেন, আপনি নিজেই সমাধান করবেন। তো এখানে মা বাবা ডাকার কোনো প্রয়োজন নেই। তো এই অপশনটিও ভুল হবে। মিলির সামাজিকীকরণের আচরণ বিকাশের জন্য বিভিন্ন দলগত কাজের কৌশল আয়োজন করবেন। এটি আমাদের সব থেকে শুদ্ধ উত্তর হবে। যদি আমাদের কোনো অপশন থাকতো না, তাহলে এই অপশনটি একবার হয়তো বলে দিতাম, কিন্তু আমাদের কাছে এর থেকে ভালো অপশন আছে। মিলির সামাজিকীকরণের আচরণ বিকাশনের জন্য বিভিন্ন ধরনের দলগত কাজ যেগুলো রয়েছে, সেই দলগত কাজগুলোর যেগুলো কৌশল রয়েছে, সেই পদ্ধতিগুলো আপনি অবলম্বন করতে পারেন, বিভিন্ন ধরনের পদ্ধতি। তো এগুলো অবলম্বন করার মাধ্যমে একদিন না একদিন শিশুটি তার বস্তু অন্যান্য তার সঙ্গীদের সাথে শেয়ার করতে শিখে যাবে বা শেয়ার করবে। ঠিক আছে? তারপরের প্রশ্নটি হলো, উক্তি, শিশুর সামাজিকীকরণ প্রথমে পরিবারে তার মা বাবার মাধ্যমে শুরু হয়। আচ্ছা, যারা আপনারা এই ধরনের প্রশ্ন পাননি তাদেরকে আমি বলে দিই। এইভাবেও আমাদেরকে বিভিন্ন সময় বলা হয়। এটিকে এজারশন বলা হয় এবং এটিকে রিজন বলা হয়। ওটা দুটি লাইন বলে দেওয়া হয় যে কোনো বিষয় সম্পর্কে বা যে কোনো জিনিসের সংজ্ঞা বা যে কোনো জিনিসের তথ্য হিসাবে। তো সেই দুটি লাইনের মধ্যে বলা হয় যে দুটি লাইন ঠিক আছে কিনা বা একটি লাইন আরেকটি লাইনের ব্যাখ্যা কিনা। তো বিভিন্ন ধরনের প্রশ্ন করে একটি সমাধান করলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, শিশুর সামাজিকীকরণ প্রথমে পরিবারে তার মা বাবার মাধ্যমে শুরু হয়। এই কথাটা সঠিক। কারণ একটি শিশুর প্রাথমিক যেগুলো সামাজিকীকরণ হয় সেগুলোর ক্ষেত্রে মা বাবার অনেকটাই ভূমিকা থাকে। তারপরে পরিবার হলো সামাজিকীকরণের প্রধান সংস্থা। এটিও ঠিক। কারণ আমরা এজেন্ট অফ সোশ্যালাইজেশন এর ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন হলো ফ্যামিলি। তো এটিও সঠিক। অপশন হলো এ এবং আর উভয় সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। আসলে ঠিক আছে, কারণ প্রথম লাইনটি আমরা দেখেছি সঠিক এবং দ্বিতীয় লাইনটিও সঠিক এবং দ্বিতীয় লাইনটি হলো প্রথম লাইনটির ব্যাখ্যা। তার মানে ১ নম্বর অপশনটি এখানে শুদ্ধ হবে। আচ্ছা, এখানে আরেকটি জিনিস বলে দেই যে প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন হলো প্রথমে ফ্যামিলি, তারপর নেবারহুড, তারপর পিয়ার্স গ্রুপ এবং সেকেন্ডারি এজেন্ট অফ সোশ্যালাইজেশনের মধ্যে আমরা প্রথমে দিতে পারি যে সেকেন্ডারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন, প্রথমে আমরা স্কুল, তারপরে মিডিয়া, রিলিজিয়াস ইনস্টিটিউশন, স্টেট ইত্যাদি আমরা দিতে পারি। তো আমরা একটা জিনিস মনে রাখবো যে এই যে ফ্যামিলি যেটি রয়েছে সেটি সবসময় প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশনে আমরা মেনে নেই। ঠিক আছে? এবং স্কুলকে আমরা সবসময় সেকেন্ডারি সোশ্যালাইজেশনের এজেন্ট হিসেবে আমরা মেনে নেই। কিন্তু এর মধ্যে থেকে এই যে নেবারহুড যেটি রয়েছে, এই নেবারহুড কখনো সেকেন্ডারিতে আসবে, পিয়ার গ্রুপ কখনো সেকেন্ডারিতে আসবে যদি অপশনের মধ্যে ফ্যামিলি দিয়ে থাকে। যেমন মনে করো প্রশ্ন করলো যে নিচের এইগুলির মধ্যে কোনটি প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন, তো সেখানে ফ্যামিলি দিল, নেবারহুড দিল, পিয়ার্স গ্রুপ দিল এবং মনে করো এখানে স্টেট দিয়ে দিল। তখন আপনারা সিলেক্ট করবেন যে ফ্যামিলিকে, বাকি তিনটিকে রিজেক্ট করে দিবেন। কিন্তু যদি অপশনেই ফ্যামিলি না দেয়, অপশনে যদি ফ্যামিলি না দেয় এবং তখন যদি নেবারহুড দিয়ে দেয়, তাহলে সেটাকে আমরা প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন বলতে পারি। বা নেবারহুড যদি না দিয়ে পিয়ার্স গ্রুপ দেয়, তাহলে সেটিও আমরা প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন বলতে পারি। কারণটি হলো আমাদের যে প্রাথমিক যে সোশ্যালাইজেশন হয়ে থাকে সেটি আমাদের পরিবারের মাধ্যমে হয়ে থাকে এবং এরই সাথে সাথে আমাদের যে আশেপাশের যারা লোক রয়েছে তাদের কাছ থেকে হয়ে থাকতে পারে বা আমার
যে বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছ থেকেও হয়ে থাকতে পারে। অর্থাৎ এই ফ্যামিলি যদি না থাকে তাহলে এই অপশনগুলোকে আমি সিলেক্ট করতে পারি। যেমন মনে করো এরই মতো আরো কিছু শব্দ দিতে পারি, যেমন মনে করো ফ্রেন্ডস, ফ্রেন্ডস দিয়ে দিল, বা মনে করো রিলেটিভস দিয়ে দিল। তো এই ধরনের শব্দ সে ব্যবহার করতে পারে। ঠিক আছে, তো আপনারা শুধু মনে রাখবেন যে ফ্যামিলি সবার প্রথমে আপনারা প্রাধান্য দিবেন ফ্যামিলিকে। প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশনের মধ্যে প্রথম যে এজেন্ট হলো সেটি হলো ফ্যামিলি, তারপরে এইগুলো আসবে। তো আপনারা ধীরে ধীরে দেখবেন যে ফ্যামিলি থেকে তারপরে নেবারহুড, তারপরে পিয়ার্স গ্রুপ, তারপরে ফ্রেন্ড, এইভাবে আপনারা যেতে পারেন। যদি অপশনে উপরের গুলা না থাকে তাহলে এর পরের দিকে লক্ষ্য রাখবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে স্কুল কখনো প্রাইমারিতে যাবে না, কারণ স্কুল আমরা জানি স্কুল আমাদের পরিবারের থেকে অনেকটা আলাদা। ঠিক আছে, তো স্কুল আমাদের সবসময় সেকেন্ডারি থাকবে, এবং ফ্যামিলি কখনো সেকেন্ডারিতে আসবে না, অর্থাৎ ফ্যামিলি প্রাইমারিতে থাকবে। স্কুল সেকেন্ডারি এবং ফ্যামিলি প্রাইমারি, এই দুটি ফিক্সড। কিন্তু বাকি এইগুলা কখনো সেকেন্ডারিতে আসতে পারে, কখনো প্রাইমারিতে যেতে পারে। যেমন অনেকবার এই প্রশ্ন এসেছে যে নিচের কোনটি প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন, তো সেখানে ফ্যামিলি ছিল না। তো ফ্যামিলি না থাকলে আমরা কি করবো, এই নিচের গুলার অপশনের মধ্যে দেখবো যে এগুলো আছে কিনা, তো সেগুলো থাকলে আমরা সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এবং অনেক সময় যদি ফ্যামিলি না থাকে তাহলে আমরা এইগুলোকে সিলেক্ট করব। এবং সেকেন্ডারিতে এই যে যেগুলো রয়েছে এগুলা কখনো প্রাইমারিতে যাবে না। ঠিক আছে, এগুলো আপনারা মনে রাখবেন। তারপরের প্রশ্নটি হলো, প্রাথমিক শ্রেণীর শিশুর জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাথমিক সামাজিকরণের সংস্থা? এটি 2019-এ এসেছিল। তো আমরা একটু আগে দেখেছি যে প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন কোনটি, তো এটি আপনারা নিজে থেকেই সমাধান করতে পারেন। তো দেখুন, প্রথম অপশনটি হলো নিকট পরিবার, সাংস্কৃতিক বিশ্বাস, ধর্মীয় প্রতিষ্ঠা, মুদ্রিত মাধ্যম। তো আমি একটু আগেই বলেছি যে যদি প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশনের ক্ষেত্রে ফ্যামিলি না থাকে তাহলে আমরা নিকট পরিবার বলতে পারি, নেবারহুড যাকে আমরা বলি। তো এখানে নিকট পরিবারটি এখানে শুদ্ধ হবে। ঠিক আছে, অনেক সময় ফ্যামিলি দেয় না, আর যদি ফ্যামিলি দিয়ে থাকে তাহলে আমরা ফ্যামিলিকেই সিলেক্ট করতে হবে। তারপরের প্রশ্নটি হলো, গৌণ সামাজিকীকরণের সংস্থা হিসেবে বিদ্যালয়ের প্রধান কাজ হলো, অর্থাৎ সেকেন্ডারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন হিসাবে একটি স্কুলের কাজ কি? শিশুকে পরিবারের থেকে বিচ্ছিন্ন করা, এটা কিভাবে হবে? শিশুর গড়ের শেখা বিষয়গুলিকে বুলিয়ে দেওয়া, এটাও হবে না। পরিবারের মাধ্যমে শেখা বিষয়গুলি বিরোধিতা করা, এটাও হবে না। তার মানে এই অপশনটি শুদ্ধ হবে। পরিবারের শেখা জিনিসগুলাকে ভিত্তি করে তার সম্প্রসারণ করা। আমরা জানি যে একটি শিশু তার বাড়ি থেকে যেগুলা জিনিস শিখে আসে সেগুলাকে আমরা সম্মান জানাতে হবে, এবং সেইগুলাকে ভিত্তি করে আমরা নতুন নতুন জ্ঞান তাদেরকে দিব। ঠিক আছে, তো এখানে এই অপশনটি শুদ্ধ হবে। এটি এসেছিল 2021-এ। তারপরের প্রশ্নটি হলো, শৈশবের প্রারম্ভিক পর্যায়ে নিম্নলিখিতগুলির মধ্যে কোন সংস্থাগুলি শিশুদের সামাজিককরণের প্রাথমিক সংস্থা হিসাবে কাজ করে? এটি 2022-এ এসেছিল। বিদ্যালয় ও মুদ্রিত মাধ্যম, সামাজিক মাধ্যম, আইন। আইন যেহেতু আছে, এখানে বলা হয়েছে যে প্রাইমারি সংস্থা হিসেবে কাজ করে, তো প্রাইমারি সংস্থা হিসেবে কাজ করে, এটি আইন তো কখনোই হবে না। মুদ্রিত মাধ্যম, এটিও প্রাইমারি হবে না, তো এটি কেটে দিন। প্রতিবেশ এবং পরিবার, এই অপশনটি শুদ্ধ হবে, কারণ আমরা জানি যে ফ্যামিলি এবং নেবারহুডকে আমরা প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন বলতে পারি। এখানে দেখি প্রতিবেশ রয়েছে কিন্তু সামাজিক নীতি, এটি আমাদের সেকেন্ডারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন হবে, তো এখানে এই অপশনটি হবে না। তারপরে মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের সামাজিকীকরণে পরিবারের ভূমিকা, তো এখানে ড্যাশ দেওয়া হয়েছে, এটি সিটের 2023-এ এসেছিল। তো এখানে বলা হয়েছে যে একটি শিশু যখন একটু বড় হয়ে যাবে, অর্থাৎ একটু বড় ক্লাসে চলে যাবে, তখন সেক্ষেত্রে সেখানে যে সামাজিকরণ হবে সেই সামাজিকরণ করার ক্ষেত্রে পরিবারের ভূমিকা কি? এখানে যেহেতু একটু বড় হয়ে গেছে, তো পরিবারের ভূমিকা কি থাকে? অপ্রয়োজনীয় হয়ে যায়। আসলে এটা কখনো হতে পারে না। একটু বড় ক্লাসে গেলে কি পরিবারের যে সামাজিককরণের যে ভূমিকা রয়েছে সেটা কি অপ্রয়োজনীয় হয়ে যাবে? না, এটি হবে না। শৈশবের প্রথম দিকের বছরের তুলনায় কমে যায়, শৈশবের প্রথম দিকের বছরের তুলনায় বেড়ে যায়। কারণ বাড়বে না, কারণ শিশুরা যখন ছোটবেলায় গড়ে থাকে তখন তার পরিবার তাকে সামাজিকীকরণ শেখায়। তো সেখানে প্রাথমিক দিকে তার সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার বেশি দায়ী থাকে, এবং স্কুল বা অন্যান্য সংস্থানগুলা কম দায়ী থাকে। তো এটি এখানে ভুল হবে, অর্থাৎ শৈশবের প্রথম দিকের বছরের তুলনায় বেড়ে যায়, এটি বাড়বে না বরং কমবে। শৈশবের প্রথম দিকের বছরের মতো সমান গুরুত্বপূর্ণ থাকে, এটা তো কখনো হতে পারে না যে একটি পরিবার ছোটবেলায় যে তোমার সামাজিকীকরণ করিয়ে দিয়েছিল মাধ্যমিক ক্লাসে দেওয়ার পর সমান সামাজিকীকরণ করিয়ে দিচ্ছে, এটা হতে পারে না। তার মানে এই অপশনটি হবে শৈশবের প্রথম দিকের বছরের তুলনায় একটু কমে যায়, অর্থাৎ ছোটবেলায় যেভাবে পরিবার আমাদেরকে সামাজিকীকরণ শিখিয়েছে, যখন আমরা একটু বড় ক্লাসে চলে যাব তখন সেইভাবে আমাদের পরিবারের আর দায়িত্ব থাকে না, অর্থাৎ সেখানে আমাদের বন্ধু গ্রুপ এসে যায়, স্কুল এসে যায়, মিডিয়া এসে যায়, তো সেখান থেকেই আমাদের সামাজিকীকরণ হয়ে থাকে। তারপরের প্রশ্নটি হলো, ড্যাশ হলো প্রাথমিক সামাজিকীকরণের সংস্থা আর ড্যাশ হলো গৌণ সামাজিকীকরণের সংস্থা। অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রাথমিক সামাজিকীকরণের সংস্থা এবং সেকেন্ডারি সামাজিকীকরণের সংস্থা। তো এখানে দেখলেই আমরা বুঝতে পারবো, প্রথমে হলো প্রাথমিক যেহেতু বলা হয়েছে, তো এখানে প্রাথমিকের ক্ষেত্রে আইন কখনো আসবে না, সামাজিক নীতি এটাও আসবে না, গ্রন্থাগার এটাও আসবে না। তার মানে এই অপশনটি অটোমেটিক শুদ্ধ হবে। পরিবার হলো, অর্থাৎ পরিবার হলো প্রাথমিক সামাজিকরণের সংস্থা, আর বিদ্যালয় হলো গৌণ সামাজিকরণের সংস্থা। ঠিক আছে, তো এইগুলো আপনারা মনে রাখবেন যে প্রাথমিক এজেন্ট অফ সোশ্যালাইজেশন হলো
ফ্যামিলি এবং সেকেন্ডারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন হলো স্কুল। তারপরের প্রশ্নটি হলো, বিদ্যালয় শিশুর সামাজিককরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটি একেবারে সত্যি। কারণ ধর্মীয় সংগঠন হলো প্রাথমিক সামাজিকীকরণের সংস্থা। এটি কিভাবে হবে? ধর্মীয় সংগঠন হলো প্রাথমিক সামাজিকীকরণের সংস্থা। আমরা জানি যে প্রাথমিক সামাজিকীকরণের এজেন্ট হলো যে ফ্যামিলি, নেবারহুড, পিয়ার্স গ্রুপ, ফ্রেন্ডস, রিলেটিভস, এগুলাই হয়ে থাকে। তো এখানে ধর্মীয় সংগঠন তো হবে না, তার মানে এটি ভুল। এ ও আর উভয় সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। আমরা জানি যে দুটি শুদ্ধ নয়। এ এবং আর উভয় সত্য আবার বলা হয়েছে কারণ এই দুটি সত্য নয়। তো এটিও ভুল হবে। এ সত্য কিন্তু আর মিথ্যা, এটি এখানে সঠিক হবে। কারণ আমরা জানি যে এ সত্য এবং আর কি হলো মিথ্যা, অর্থাৎ এজারশনটি শুদ্ধ এবং রিজনিংটি মিথ্যা। তারপরে আচ্ছা, আজকের ক্লাসটি আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেননি, আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। কারণ আমরা বাংলা পেডাগোজির সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি টপিক ধারাবাহিকভাবে আলোচনা করেছি এবং আমরা বিগত বছরগুলিতে আসা বিভিন্ন প্রশ্নপত্র সমাধান করেছি। তো আপনারা আমাদের এই চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। ঠিক আছে? এই বলে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। থ্যাংকস টু অল টিচার্স।